দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, এরপরে আমরা আলাপ করব। দুজন অতিথি আছেন রাজনৈতিক অঙ্গনে, পরিচিত হব তাদের সঙ্গেও। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কোনো ছাড় নয়, এই বক্তব্য দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আজকে এক অনুষ্ঠানে। সরকার হঠাতে যুগপৎ আন্দোলন করতে একমত হচ্ছে সমমনা দলগুলো, একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আগুন নিয়ে খেলছে। নির্বাচন কেন্দ্র করে নানা ধরনের আলোচনা আছে, রাজনীতির মাঠে বাকযুদ্ধ চলমান। আলোচনা নির্বাচন কমিশনকে কেন্দ্র করেও, নির্বাচনকালীন সময়ে প্রশাসন কেমন হবে, নির্বাচনকালীন সরকার চাইছে বিএনপি এবং তা নিয়ে তারা প্রতিনিয়তই কথা বলছে। ভোট কোন পদ্ধতিতে হবে, ইভিএম নিয়ে কম বেশি আলোচনা আছে। এগুলো নিয়ে আজকে আলাপ করব। আজকে দিনের অন্য খবরগুলোর মধ্যে আরেকটি হচ্ছে যে দেশের রিফাইনারিতে রাশিয়ার তেল পরিশোধনের সুবিধা না থাকায় দেশটি থেকে তেল কিনছে না বাংলাদেশ। এটি জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন। প্রস্তাব এসেছিল কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। আলাপ করার জন্য স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। শুরুতে পরিচিত হব। রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস প্রেসিডেন্ট বিএনপি, এবং জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ। স্বাগত আপনাকে। আমরা রাজনীতির আলোচনাতেই যাই, কারণ রাজনৈতিক নেতা আপনারা, এবং এই সময়ের মধ্যে প্রতিদিনই আমরা দেখি যে বড় দুটো দলের মধ্যে বাকযুদ্ধ আছে, একজন আরেকজনকে ঘায়েল করে। তবে এই মুহূর্তে সরকার ব্যস্ত আছে, বা সামগ্রিকভাবে তারা যে আলোচনাগুলো করেন সেটা হচ্ছে যে একটা মেগা প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে, পদ্মা সেতু, এবং সেটার একটা গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে 25শে জুন। সেটিকে কেন্দ্র করে সরকারের কার্যক্রম, কারণ সরকার ইতিমধ্যে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, কিছু করার অপেক্ষায় রয়েছে, এবং তারা মনে করছে যে সেটা জনগণের কল্যাণে তারা এই কাজগুলো করেছে, এবং এই জন্য জনগণ তাদেরকে ইতিবাচকভাবে সাড়া দিবে। কিন্তু আপনারা সবসময় সরকারের ভুল ত্রুটি ধরছেন এবং প্রতিনিয়ত সরকারের সমালোচনা করে যাচ্ছেন, এবং এইসব কাজে কোনো অ্যাপ্রিসিয়েশনও তাদেরকে দিচ্ছেন না, বরঞ্চ নেগেটিভ সমালোচনা করছেন। এই ব্যাপারে সরকারি দল থেকে প্রায় অসন্তোষ ব্যক্ত করা হয়, এবং আজকেও জয়েন্ট সেক্রেটারি ওবায়দুল কাদের সে ধরনের কথাই বলেছেন। আপনি কি বলবেন? কি, আপনাকে ধন্যবাদ, এবং আমার যে প্রতিপক্ষ বন্ধু ছাত্র জীবন থেকে তাকেও ধন্যবাদ জানাই, আর যারা এই অনুষ্ঠান দেখছেন বিভিন্নভাবে তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে ধন্যবাদ কেন দিচ্ছি না সরকারকে, এত উন্নয়ন তারা করছে। এখানে খুব পরিষ্কার করে আমি বলি, সরকার হচ্ছে সরকার মানুষের কাজ করার জন্যই সরকার। রাস্তাঘাট করবে, শিক্ষা প্রতিষ্ঠান গড়বে, এবং মানুষের সুবিধা হয় এই কাজগুলো নিয়ে তারা এগিয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। আর বিরোধী দলের কাজটা কি? সরকারের পাশাপাশি সরকারকে গুণকীর্তন করা, নাকি তার দুর্বলতাগুলোকে, সে যেই জায়গাগুলোকে দেখতে পাচ্ছে না, যে জায়গায় দুর্নীতি হচ্ছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সামনে নিয়ে আসা। সরকার সরকারের কাজগুলো করবে, বিরোধী দল, গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে এটা তো আপনি জানেনই যে সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরার জন্যে সরকার কর্তৃক সকল সুযোগ সুবিধা পার্লামেন্ট সদস্যরা, বিরোধী দলের সুবিধা তারা ভোগ করে। তারা তার অঞ্চলে যাওয়ার জন্য প্লেনের টিকিট পায়, গাড়ির টিকিট পায়, ভাতা পায়। তো এটি সভ্যভব্য দেশে যেখানে গণতন্ত্র ক্রিয়াশীল, সেখানে এই কাজগুলো করে, এবং বিরোধী দলের যে সমালোচনা, সেই সমালোচনা তারা গ্রহণ করে অত্যন্ত রিক্ত চিত্তে, এবং সেটি তারা সমাধান করার চেষ্টা করে। আমরা বলে এসেছি যে মেগা প্রকল্প বলতে যেটা বলেছে, এমন কোনো প্রকল্পকে আপনি দেখাতে পারবেন যে প্রকল্প শুরু হয়েছিল 5,000 অথবা 10,000 কোটি টাকায়, সেটা 60 অথবা 1,00,000 কোটি টাকা উন্নীত হয় নাই? মানে সেই টাকার মধ্যে সে প্রকল্প শেষ করা সম্ভব হয়েছে, এরকম কোনো প্রকল্প আমার মনে হয় আজ পর্যন্ত এটা হয় নাই। স্বচ্ছতার অভাব আছে, জবাবদিহিতার অভাব আছে। অর্থাৎ বিরোধী দল যখনই ত্রুটিটাকে তুলে ধরছে, সরকার সহজভাবে নিতে পারছে না। তো হ্যাঁ, এটা বলতে পারেন যে গণতন্ত্রের অনুপস্থিতিতে এই ঘটনা এরকমই ঘটে।
তাহলে আলাদা কথা। সেই জায়গাটা আমার কথা হচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের বিজয়ের 50টা বছর। এখানে আপনার সরকার পরিচালনার জন্যে বিরোধী দলের যে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরা, সেটি যথাযথ জবাবদিহিতার আওতায় আনা সরকারের দায়িত্ব। জি, জনাব আফজাল হোসেন, সমালোচনা নিতে পারছেন না আপনারা? ধন্যবাদ আপনাকে। শামসুজ্জামান দুদু ভাই প্রথমেই তার আলোচনার শুরুতেই বলল যে আমার প্রতিপক্ষ আফজাল এখানে বসা। যাই হোক, আমরা তো আসলে রাজনীতিতে পক্ষ প্রতিপক্ষ এর চেয়েও বড় বিষয় হলো রাজনীতিতে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তারা তো যে আলোচনাগুলো করলেন এটাই হওয়া উচিত এবং এটাই হবে, পরিপূরক হবে, এবং সেটি সরকারের ভুল ভ্রান্তি তারা ধরে দেবে এবং তারাও কাজ করবে পরবর্তী সরকার গঠনের জন্য, জনগণকে সম্পৃক্ত করে তারাও আগাবে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে তো বিষয়টি একেবারেই ভিন্ন। এখানে তো ভিন্ন মতাবলম্বী যারা তাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয় এবং আমরা আওয়ামী লীগ তার তো চরম মানে একেবারে জীবন দিয়েই আমরা যে ভিকটিম এটা আমরা প্রমাণ করেছি। কারণ আওয়ামী লীগের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যা করা হলো এবং তারপরে দেখেন এই যে গত কয়েক দশকের ঘটনা, আমাদের নেত্রী যখন বাংলাদেশে আসলেন এবং তাকে 21 বার হত্যা ষড়যন্ত্র হলো এবং নিকট অতীতে 21শে আগস্টে যে ঘটনাটা ঘটলো, তারপরও যে দল ক্ষমতায় ছিল তখন তারা কি কোনো যৌক্তিক আচরণ করেছে বিরোধী দলের প্রতি? করেনি। এবং আমাদের নেতাকর্মীদের কীভাবে নির্যাতন নিপীড়ন করেছে, 26,000 নেতাকর্মীকে হত্যা করেছে, আউসুল্লাহ মাস্টার, আমাদের SM কিবরিয়া, মঞ্জুর আলম, মমতাজউদ্দিন ভাই সহ কত মানুষকে জীবন দিতে হয়েছে। সুতরাং বাংলাদেশে এই যে রাজনীতির এক ধরনের সুস্থ চর্চা, এটি তো বারবার ব্যাহত হয়েছে এবং এই ব্যাহত করার চেষ্টা তো মানে যেটা হয়েছে সামরিক শাসনের যে গর্ভে যে রাজনৈতিক দলগুলো জন্ম হয়েছে, বিশেষ করে বিএনপি জাতীয় পার্টি, তাদের সময় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া বলতে গেলে তো কিছুই ছিল না। আর একটা কথা যেটা একটু আগেই বলে নেই যে একটু দুদুভাই যেটা বললেন যে প্রকল্প হয়েছে এবং সেই প্রকল্প কয়েক গুণ বেড়েছে, এটি কোনো প্রকল্পই এরকম দেখানো যাবে না। কিন্তু আমি খুব নিকটেই দুইটি প্রকল্পের কথা বলতে চাই যেখানে কিন্তু একটি টাকাও বাড়ে নাই, সময়ও বাড়ে নাই, নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে এবং টাকা সরকারের কোষাগারে আবার ফেরত দেওয়া হয়েছে। যেমন আমাদের পায়রা সেখানে যে 1320 মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্ট হয়েছে এবং সেই প্লান্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে এবং সেখানে নির্দিষ্ট সময়ের আগেই সেই প্রকল্প শেষ হয়েছে এবং টাকা যেটা প্রাক্কলন ছিল তার চেয়ে সেই টাকা কিন্তু তার চেয়ে কম খরচ হয়েছে এবং টাকা ফেরত গিয়েছে। আবার পটুয়াখালীতে আমার নিজের এলাকায় লেবুখালী যেখানে পায়রা সেতু হয়েছে, সেই সেতুও যে টাকা সেটাও কিন্তু কম খরচ, মানে প্রাক্কলন যেটা হয়েছে তার চেয়ে কম খরচ হয়েছে। সুতরাং কিছু প্রকল্পে বাস্তবিক কারণেই প্রকল্পের খরচ বেড়ে যায়, এবং সেটি হতেই পারে, কিন্তু সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, দুর্নীতি হয়েছে কিনা, সেটি হলো বিবেচ্য বিষয়। আমি যেটা মনে করি যে বাংলাদেশের সকল মানুষের দৃষ্টি কিন্তু এখন কিন্তু জুনের 25 তারিখের প্রতি। আমরা মনে করি যে এই সময়টায় বাংলাদেশে আমরা যে আমাদের সক্ষমতা বেড়েছে, আমাদের নেত্রী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু তিনি জনমানুষের জন্য উন্মুক্ত করতে যাচ্ছেন আগামী 25 তারিখে, এবং এটি করতে গিয়ে বিশ্বব্যাংক থেকে সরে গিয়েছিল, কাদের চেষ্টায় সরে গিয়েছিল। আবার এই পদ্মা সেতু নিয়ে ওই যে প্রথমেই বললেন যে বিরোধী দল সমালোচনা করবে, কিন্তু পদ্মা সেতু নিয়েও যে ধরনের কথাবার্তা সেদিন তাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, এটা তো এখনও টেলিভিশন পত্রপত্রিকা অথবা সার্চ দিলে সব কিছু পাওয়া যায় যে জোড়াতালা দিয়ে পদ্মা সেতু হয়েছে, এই পদ্মা সেতু থেকে উঠবেন না, এরকম করে একটা বড় প্রকল্প সেটি সম্পর্কে জনমানুষে ভিন্ন একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুতরাং যারা বাংলাদেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারে নাই, শুধু উন্নয়ন কর্মকাণ্ড অথবা সরকারের উন্নয়ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য তাদের নিরন্তর চেষ্টা থাকে, সেই জায়গায় আমরা মনে করি যে এইরকম যারা করে নেতিবাচক রাজনীতি, সেখানে আপনি যে এই যে আলাপ আলোচনার মাধ্যমে একটা মানে সুন্দর পরিবেশ তৈরি করা এবং গণতান্ত্রিক একটা অ্যাটমসফিয়ার থাকবে, সেখানে নির্বাচন হবে। আবার নির্বাচনের কথা যখন আসে তখনও নির্বাচন যেহেতু সামনে আছে, আগামী 1-1.5 বছর পরে নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেও এক ধরনের মাঠ গরম করার চেষ্টা করা হয় এবং গরম করতে করতে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো কয়েকদিন আগে যে তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে 75-এর পরিবেশ বাংলাদেশে ঘটানো হবে। এখন 75-এর পরিবেশ বাংলাদেশে ঘটানো হলে বিষয়টা হলো যে
যে ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এখন সেই রকম ঘটনা বাংলাদেশে ঘটবে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে হত্যা করা হতে পারে। তো সুতরাং এইরকম ঘটনা যখন, এইরকম পরিস্থিতি যখন হয়, তখন কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয় এবং নেতাকর্মীদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, হ্যাঁ, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, এবং তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধান না, তিনি কিন্তু জাতির পিতার কন্যা, এবং একটা রক্তাক্ত অধ্যায় পার করে তিনি আজকে বাংলাদেশে গত ৪ দশকের বেশি সমাজে রাজনীতি করে আসছেন। সুতরাং তার সম্পর্কে যদি এরকম একটা কথা বলা হয়, তখন কিন্তু আমাদের নেতাকর্মীদের রক্তে আগুন ধরে যায়। সুতরাং এই বিষয়গুলো যখন হয়, তখন কিন্তু পরিবেশটা ভিন্ন বার্তা চলে আসে এবং এর উদ্দেশ্য থাকে অন্য, যে রাজনৈতিকতে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে পরিবেশটাকে ভিন্নভাবে মানে পরিস্থিতি তৈরি করে ঘোলা পানি যে মাছ শিকার করা একটা ষড়যন্ত্র আছে কিনা সেটিও কিন্তু বিবেচ্য বিষয়। যেমন শামসুজ্জামান দুদু, দায়িত্বশীল আচরণ হচ্ছে না আপনাদের পক্ষ থেকে এবং ভাষা প্রয়োগে বা ইঙ্গিতে। আমার ঠিক জানা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৫-এর হাতিয়ার গর্জটুক আরেকবার উনি যেটা বললেন, এটা কোন প্রেক্ষিতে উনি বললেন? ওখানে গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রীকে ঠুস করে ফেলে দেওয়া হবে এটার প্রতিবাদে। ঠুস করে 3বারের প্রধানমন্ত্রী, 25টা আসনে তিনি নির্বাচন করেছেন, জীবনে কখনো হারেননি, যাকে একেবারে মিথ্যা মামলায় 3 বছর জেলে রাখা হয়েছে। এই যে কয়দিন আগেও আমাদের হাজী সেলিম সাহেব ঠাস করে গিয়ে চিকিৎসা নিয়ে আসলেন কারাদণ্ডিত অবস্থায়। ঠুস করে যদি আমাদের প্রধানমন্ত্রীকে পাঠানো হতো, সাবেক প্রধানমন্ত্রীকে, তাহলে তো এই মিছিল টিছিলের কোনো ব্যবস্থা ছিল না। সেই জন্য আমি মনে করি ব্যাখ্যাটা সুস্থ হওয়ার দরকার, রাজনীতির ব্যাখ্যাটা সুস্থ হয়। আর ৭৫-এর 15ই আগস্ট, 7 নভেম্বর, অর্থাৎ দুটি ৭৫-এর ঘটনা, অর্থাৎ 15ই আগস্ট একটা বড় ধরনের আন্তর্জাতিক অঙ্গনের সাড়া জাগানো একটা ঘটনা, ঠিক তেমনি 7 নভেম্বর ঘটনাটাও বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেহেতু ৭৫-এর ঘটনা বললে একটি ব্যাখ্যা করা ঠিক না, এখানে দুটি ঘটনা আছে। আর যমুনা সেতুর যে প্রসঙ্গ আসছে, এটা তো আপনারা সবাই জানেন, যারা এই পত্রিকা দেশের খোঁজ রাখেন তারা তো জানেন যে এখন সাধারণ একটা রাস্তা শুধু না, একটা বিল্ডিংও রড দিয়ে হচ্ছে না, বাঁশ দিয়ে হচ্ছে, চাটাই দিয়ে হচ্ছে। এটা এক ওপেন সিক্রেট, সব জায়গায় এটা পত্রিকা আসে, এটা টেলিভিশনে আসে। তো ওই কনসেপ্টে যদি আমরা তো ওখানে গিয়ে যদি বাঁশ টাস দিয়ে এই সেতু বানিয়ে কোনো ঢালাই টালাই থাকে, কারণ ওই ইঞ্জিনিয়ার, ওই প্রশাসন, তো এটা যদি কেউ চিন্তা করে তাকে তো আপনি দোষ দেওয়া ঠিক হবে না। আর আমরা তো মনে করি যে সরকার যে পদ্মা সেতুটা করেছে সেটা মানুষের মানে অনেক বেশি বোঝা চাপিয়ে দিয়েছে। এটা বিশ্ব ব্যাংকের মধ্যে হলে এর অর্ধেক টাকায় এটা করা সম্ভব ছিল। এটা তো বাংলাদেশের ট্যাক্স হোল্ডারদের টাকায় এটা করা হয়েছে। মানে যেটা প্রধানমন্ত্রী বলেন যে আমরা নিজস্ব অর্থায়ন করছি, আপনি এটা কন্টেস্ট করছেন কেন? ওই বিশ্ব ব্যাংকের, আমরা তো সব টাকা নিয়ে আসছি বিদেশ থেকে, বিশ্ব ব্যাংক কেন টাকা দিল না? ঘটনাটা একটা ব্যাপার না, উনি এটা ডক্টর ইউনূস সাহেবের উপরে যাবেন। ইউনূস সাহেব এটা এখন না, অনেক আগে এই অর্থায়নটা হলো, এটা কি আমাদের নিজস্ব অর্থায়ন? এর বোঝা তো আমরা বহন করবো এখন। এটা এখানে বাংলাদেশের মানুষের প্রকারান্তে বলছেন যে এটা জনগণের টাকাই, বা এটা শুধু জনগণ, এটা তো ব্যক্তি প্রপার্টি না, এটা রাষ্ট্রের প্রপার্টি, রাষ্ট্রের টাকায়। এটা আমাদের টাকা, মানে সরকার যখন বলে আমাদের টাকা, তখন সেটা রাষ্ট্রের টাকা, উদ্যোগটা সরকারের। ওকে। আর 2 নম্বর আমি পরিষ্কারভাবে বলি, নির্বাচনী ব্যবস্থা বলতে যেটা আছে, আমি আসছি দুইবার আপনি নির্বাচন প্রসঙ্গে আপনি বলবেন, আমি একটু জেনে আসতে চাই জনাব আফজাল হোসেনের কাছে। আফজাল ভাই, আপনি বলছিলেন যে নির্বাচনের প্রসঙ্গটি তুলেছিলেন, কিন্তু আজকে অনেকে মানে নির্বাচনের ব্যাপারে যারা স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে তো একটা আগ্রহ আছে, পলিটিক্যাল পার্টি, জনগণ, ইলেকশন কমিশন, সবাই এটা নিয়ে প্রতিনিয়ত আলাপ করছে। এমনকি ইন্টারন্যাশনাল পার্টনার্স যারা আছেন, বিদেশি বন্ধুরা, তারাও আলাপ করে। আজকে যখন আমেরিকান অ্যাম্বাসেডার বলছিলেন যে আমরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই যুক্তরাষ্ট্র, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই যুক্তরাষ্ট্র, এবং সুষ্ঠু নির্বাচনের পথে এটাও বলেছে যে সুষ্ঠু নির্বাচনের পথে সরকার এগিয়ে যাচ্ছে, এটাও বলেছে। তো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিটা তো জোরালো কেন হচ্ছে?
মানে এই দাবি তো আমাদেরও দাবি। জি। আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা চাই এবং এটি কিন্তু সরকারের আন্তরিকতা এখানে আছে। আমি সেখানে কোনো কন্ট্রাডিক্টরি কোনো বিষয় আমি দেখি না, কারণ কারো আগ্রহ থাকতেই পারে নির্বাচনটি নিয়ে। তবে আমি যেটা মনে করি যে সারা পৃথিবীতে যে স্বীকৃত পন্থা, সেই পন্থাই বাংলাদেশের সাংবিধানিক পন্থায় নির্বাচনটি হচ্ছে, বাংলাদেশে মনে হবে। কারণ বিএনপি এখন পর্যন্ত ঠিক করতে পারেনি তারা আসলে কোন পন্থায় নির্বাচনটি চায়। কারণ কখনো বলে জাতীয় সরকার, কখনো বলে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার, কখনো বিভিন্ন কথা বলে, কিন্তু বাস্তবতা হলো যে নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে আন্তরিকতা অভাব দেখানো হচ্ছে এবং সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার করবে। এবং নির্বাচনী ব্যবস্থা কোন কোন যারা স্টেক হোল্ডার অথবা যারা নির্বাচনী ব্যবস্থাপনার সাথে সংযুক্ত থাকবে, প্রশাসন, তাদের কী ধরনের আচরণ থাকবে, প্রশাসন কতটুকু নির্মোহভাবে কাজ করতে পারে, অথবা নির্বাচনে অন্যান্য যে ইস্যুগুলো বাংলাদেশে যেগুলো ইতিমধ্যে গত বেশ কয়েকটি নির্বাচনে আমরা খেয়াল করেছি যে নির্বাচনে অনেক সময় ধর্মের ব্যবহারটি সেখানে খুব প্রকট আকারে প্রকাশ পায়, অথবা নির্বাচনের পরে কি পরিস্থিতিটা হয় সেটাও কিন্তু বাংলাদেশের মানুষের মনে জগতে একটা বিষয় আছে। যেমন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলো, অথবা একটা নির্বাচনের সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলো। বাংলাদেশে যেমন 2001 সালে আওয়ামী লীগ সরকার অতীতে কখনো বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরটি হয় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমবার যখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলো এবং বাংলাদেশে একটা ইতিহাস হলো, কিন্তু তারপরে আমরা কি দেখলাম? তারপরে দেখলাম যে নির্বাচনে ভোট দেওয়ার অপরাধে মানুষকে হত্যা করা হলো, খুন করা হলো, দেশ ছাড়া করা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন করা হলো, পূর্ণিমা, মহিমা, ওজিফা থেকে শুরু করে কত নারী মানে সম্ভ্রম হারা হলো। এই যে ঘটনাগুলো বাংলাদেশে হলো, এগুলো তো বাংলাদেশের অভিজ্ঞতা। সুতরাং আপনাদের সব কিছু ভাবতে হবে। আপনি নির্বাচনে যেমন গণতান্ত্রিক পরিবেশ একটা নির্বাচন হবে, কিন্তু নির্বাচনে হলেই যে মানুষের মানে জানমালের নিরাপত্তা থাকবে, নির্বাচন হলেই যে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষিত হবে, এটি কিন্তু বাংলাদেশের অতীতের ইতিহাস বলে না। সুতরাং আমরা চাই নির্বাচন হবে, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচনের পরিবেশ যেমন সুষ্ঠু থাকবে, নির্বাচনের সময় পরিবেশ সুষ্ঠু থাকবে, নির্বাচনের পরিবেশ সময় সুষ্ঠু থাকবে, এবং বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে গণতান্ত্রিক পন্থায় সরকার গঠন হবে এবং সেই সরকার 5 বছর কাজ করবে এবং উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে এটি হচ্ছে না, সেটি হলো বিষয় আর কি। জি, জানো শামসুজ্জামান দুদু, মানে আপনারা কি চান সেটাও ক্লিয়ার না। উনি বললেন যে আপনাদের কোনো কংক্রিট কোনো চিন্তাই নেই নির্বাচনকে ঘিরে, যদি কথা বলে যাচ্ছেন প্রচুর। আমরা তো নির্বাচনকালীন সময় দলীয় সরকারটা চাচ্ছি না, যেটা শেখ হাসিনা নিজেও, আজকে যিনি প্রধানমন্ত্রী, ইনি 174 দিন হরতাল করেছেন এই কেয়ারটেকারের জন্য। উনি নিজে বলেছেন যে কোনো দলীয় প্রধান, অর্থাৎ বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, ভালো নির্বাচন হতে পারে না। আমরা তো সেই কথাটাই বলছি। উনি ক্ষমতাটা ছাড়বেন, পদত্যাগ করবেন, পার্লামেন্ট ভেঙে দিবেন, প্রশাসনের সংস্কার হবে, পুলিশের যে দলীয় সৃষ্টি, যেটা আমেরিকাও 7 জনকে যে স্যাংশন দিয়েছে, এটা এই পুলিশটা, মিলিটারিটা সংস্কার করতে হবে। অর্থাৎ মানে এই যা আছে সংবিধানের র্যাবের কথা বলছিলেন, র্যাব, জি, মিলিটারি কথা বলতে ওটা স্লিপ, মানে সব কিছুই আপনার সংস্কার করতে হবে। এমন কোনো জায়গা নাই যে জায়গাটা দলীয়করণ হয় নাই। দলীয়করণ, দলীয় সরকার, ভালো নির্বাচন হবে না। এটা আমাদের আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 174 দিন হরতাল আর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, সেটা লগি বৈঠার ঘটনা তো কম বেশি আপনি যদি দেশে মানে খোঁজখবরে থাকেন তাহলে তো এটা জানেন যে সচিবালয়ের পাশে কি মানুষকে 30-24 জন মানুষকে পিটায় মেরে তার উপরে নৃত্য করা, এটা তো মানে স্বাভাবিক পরিস্থিতি না, সে বিচারও হয় না। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ভিন্ন মতাবলম্বীদের মানে যদি আপনার গুরুত্ব না থাকে, অর্থাৎ আমেরিকান যে রাষ্ট্রদূতের যে প্রেস কনফারেন্স, এটা সভ্যভব্য দেশে যে কোনো মানুষ এটা প্রত্যাশা করবে। আমরা তো স্বাধীন, আমরা তো গণতন্ত্রের জন্য 1 সাগর রক্ত দিয়েছি, পৃথিবীর অনেক জাতি দেয় নাই, আমরা দিয়েছি। এরপরে যদি একটি ভালো নির্বাচন করতে না পারি, আমাদের গুম, আমাদের খুন, অপহরণ, আপনি এটা কল্পনা করা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এককালীন সাধারণ সম্পাদক ইলিয়াস আলী যে সংসদ সদস্য ছিল, বছর পর বছর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার নিজে এটার সুষ্ঠু তদন্ত করছে, এটা আমাদের জানা নাই। 600 থেকে 700 জনের এই ঘটনা আছে।
ওই যে পূর্ণিমার এই ঘটনা যদি একটা দল করে থাকে, তো স্বাভাবিক আপনি নির্দলীয় সরকার যদি নির্বাচন করে তাহলে সেই দল তো আসতে পারবে না ক্ষমতায়। বিএনপি কেন, কেউ আসতে পারবে না ক্ষমতায়, তারা যদি অপকর্ম করে থাকে। তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমি কেন যাচ্ছি না? প্রক্রিয়াটা কি? উনি তো বলছেন যে আপনি তো কি চান, ওই যে আমরা শেখ হাসিনা যেটা চাইছিলেন সেটা তো ধরেন কনস্টিটিউশন, সামহাউ কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড। এখন আপনি কনস্টিটিউশন এই যে অ্যামেন্ডেড, এইটা একটা ফালতু একটা প্রসঙ্গ। কারণ আন্দোলনের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্যে দিয়ে দেশ হয়েছে। আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরা তো আপনি তার কাছে গেলে না তারা একটা ব্যাখ্যা দিবে, তার আগে তো দিবে না। আর যে ভদ্রলোক, যে প্রধান বিচারপতি এটা করেছিলেন, তিনি কিন্তু সরকারের লোক, এখনো পর্যন্ত সরকারের একটা বিশেষ কমিশনে তিনি চেয়ারম্যান হিসাবে, এবং তিনি শিশুদের টাকা নিয়ে বিদেশে চিকিৎসা করতে গেছেন নিজের, এমন একজন প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব। তো তিনি দলীয়, এবং দলীয় বিবেচনায় সে রায়টা দেওয়া হয়েছে। তা আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে জনগণের কথা, জনগণের অধিকার, জনগণের দাবি যদি সংবিধানে সন্নিবেশিত হয়, সেটা পার্লামেন্টে হয়। সেটা কখনো হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এটা আমার জানা নেই। যখন এটা আমরা নিজে এগিয়ে এটা করি তখন হয়। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে না, পৃথিবীর অনেক জায়গায় এই ব্যবস্থা আছে। বাংলাদেশে শুধু না, পৃথিবীর অনেক জায়গায় এই ব্যবস্থা আছে। সে ব্যবস্থা। আর দুই হচ্ছে সিসির যে কথাটা এখানে আলোচনা হয়েছে, নির্বাচনকালীন সরকারে। তো নির্বাচনকালীন সরকার প্রধান, সরকার ব্যবস্থা, তাহলে একজন সিসি কেন, পুলিশ কেন, মিলিটারি কেন, নির্বাচন সংশ্লিষ্ট যারাই থাকবেন তাদের দায়িত্ব পালন করা সহজ হবে। আর না হলে আল্লাহর ফেরেশতা এনে বসিয়ে দিল, নির্বাচনকালীন সরকার যদি একটি দলীয় সরকার হয়, তার পক্ষে ওদের ভালোভাবে কাজ করা সম্ভব, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন আমাদের দৃষ্টান্ত। দিনে না, এটা লজ্জার ব্যাপার। দিনের ইলেকশন রাত্রি হয়েছে, আবার সেই কথা স্বীকার করছে চিফ ইলেকশন কমিশনার, এবং এখনকার কমিশনার বলছে ইভিএম যদি হয় তাহলে আর রাত্রি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে রাত্রি একটা ইলেকশন। এই নিয়ে আলোচনা করাও তো একটা লজ্জার ব্যাপার আমাদের জন্য। সেই জন্য আমার কাছে মনে হয় যে দলীয় সরকারের অধীনে আর দলের সরকারের বাইরে, এই দুটো পদ্ধতি কিন্তু আমাদের দেশে নির্বাচন হয়েছে। তুলনামূলকভাবে কেয়ারটেকার, অর্থাৎ দলীয় সরকার বাইরে যে নির্বাচন, অনেক বেশি কম মানে বিতর্কের মুখোমুখি পড়ছে। এটা আমার কাছে মনে হয়। জি, জনাব আফজাল, উনি পরিষ্কার করে রোডম্যাপ হয়তো বলছেন না, কিন্তু এটা গুঞ্জন শোনা যায় বা তাদের আলোচনার মধ্যে এটা আসে যে যেই পদ্ধতিতে আগে নির্বাচনগুলো হয়েছে সেরকম আর হবে না। এটা একটা বিষয় মানে তাদের আলোচনার মধ্যে উঠে আসে যে সামনে যে নির্বাচনটা হবে ওই পদ্ধতি তো হবে না। তাহলে মানে কী ধরনের অফার সরকার করতে পারে? ইলেকশন কমিশন গঠিত হয়েছে এবং সেটার একটা প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, আইনের মাধ্যমে ইলেকশন কমিশন হয়েছে। আর কি প্রক্রিয়া সরকার অনুসরণ করতে পারে টু কি বলে যে ইনভাইট অথবা তাদের জন্য একটা নির্বাচন পরিবেশ তৈরি হয়, এমন সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ থাকবে? শুনে, নির্বাচন একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক কথা, এবং সেখানে কেউ কাউকে ইনভাইটও করবে না, কেউ কাউকে মানে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সামিল করবে না। এটা রাজনৈতিক দল, তারা কিন্তু সরকার গঠনের লক্ষ্যে অথবা গণতান্ত্রিক প্রক্রিয়া সামিল হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবে, নিজস্ব তাগিদেই করবে, এটাই বাস্তবতা। এবং এখানে মানে একটু আগে যদুভাই বললেন যে বেশি কম বিতর্কের বিষয়টি, যে আমরা বিতর্ক মুক্ত নির্বাচনটি করতে চাই বাংলাদেশে। কম বিতর্ক বেশি বিতর্ক এগুলো কোনো আলোচনার বিষয় না, কারণ যে নির্বাচনগুলো দিতে হয়েছে, নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকার হোক অথবা দলীয় নির্বাচন হোক, কোনো না কোনো পক্ষে যারা নির্বাচন হেরেছে তারা নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। সুতরাং নির্বাচন নিয়ে যে প্রশ্ন উত্থাপন হয় নাই সেটি কিন্তু না। এখন যেটা হলো যে 2014 সালের নির্বাচন, যে নির্বাচনটি বিএনপি অংশগ্রহণ করে নাই, সুতরাং সেই নির্বাচনে স্বাভাবিকভাবে বিনা ভোটে কয়টি সিটে নির্বাচন হলো অথবা কয়জন এখানে কোন দলে নির্বাচিত হলো সেটি কিন্তু বিবেচ্য বিষয় না। যেহেতু বিএনপি অংশগ্রহণই করে না, সেই নির্বাচন নিয়ে বিএনপি কথা বলা, এটি আমি মনে করি যে এটা উচিত না। আর পরবর্তী যে 2018 সালের নির্বাচন, সেই নির্বাচনটি বিএনপি আসলে সাংগঠনিকভাবে একটা নির্বাচন করার জন্য যে ধরনের শক্তি, সামর্থ্য, মানে রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ত করা, এই বিষয়গুলির দিকে মনোনিবেশ না করে তারা নির্বাচনে কিভাবে মানে নির্বাচনে মনোনয়ন দেওয়া যায়, এক এক জায়গায়
4-5জন মনোনয়ন দেওয়া, এবং কেউ ইংল্যান্ড থেকে মনোনয়ন দেয়, কেউ বাংলাদেশ থেকে মনোনয়ন দেয়, কেউ ইমেজ বিল্ডিংয়ের জন্য যে কামাল হোসেন সাহেব অথবা জাফরুল্লাহ সাহেব তাদের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। এরকম একটা জবাবদিহি নির্বাচনে অংশগ্রহণ করলে সেই নির্বাচনে জেতা যায় না। পাশাপাশি নির্বাচনের পরে সরকার প্রধান কে হবে সেটিও কোনো মানুষের কাছে পরিষ্কার বিবেচ্য বিষয় ছিল না, কারণ বেগম খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে তিনি কারা অন্তরীণ ছিলেন অথবা সরকারের আনুকূল্যে তিনি বাইরে আছেন, যাই হোক, কিন্তু তিনি যে অংশগ্রহণ করতে পারছেন না এবং পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারছেন না, এটাও মানুষের কাছে বিবেচ্য বিষয়। সুতরাং এই বিষয়গুলি পরিষ্কার না হলে মানুষ কিন্তু একটি দলের পিছনে যায় না, এটাই রাজনীতির যে ইতিহাস সেটি প্রমাণিত করে। আর এখানে বাংলাদেশে এই যে নির্বাচনী কর্মকাণ্ড যখন সামনে আসে তখন এক ধরনের মাঠ উত্তপ্ত করার চেষ্টা করা হয়, এবং অতীতে আমরা দেখেছি যে এই ঘটনাগুলোর সাথে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি তারাও সম্পৃক্ত হয়। এবং একটু আগে যে লগি বৈঠার কথা বলা হয়েছে, লগি বৈঠা তো আওয়ামী লীগের নিত্যসঙ্গী, কারণ আওয়ামী লীগ স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রামে যখন রাজপথে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন করেছে, পাকিস্তানি সেনা শাসকদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তখন কিন্তু তারা লডি বৈঠা লাঠি নিয়েই কিন্তু রাজপথে উত্তপ্ত করেছে এবং সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বিজয় ছিনিয়ে এনেছে। সুতরাং এটি আওয়ামী লীগের একটা রাজনৈতিক একটা সিম্বল। পাশাপাশি ওই সময় আমরা খেয়াল করেছি কিভাবে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য মরলে শহীদ বাঁচলে গাজী বলে মানে সেই বাইতুল মোকাররমের শত শত হাজার হাজার কোরআন শরীফ পুড়িয়ে দিয়ে সে একটা ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, সেটাও আমরা লক্ষ্য করেছি। আর বাংলাদেশে যে খুন গুণ এগুলো যে ঘটনা, এগুলো তো বাংলাদেশে একেবারেই যখন এই যে বিএনপি ক্ষমতায় আসলো অথবা তার আগেও জিয়াউর রহমান যখন অবৈধ পন্থায় ক্ষমতা আসলো, ক্ষমতায় এসে একাধারে সেনাপতি আবার অন্যধারে রাষ্ট্রপতি সেনা আইন লঙ্ঘন করা হলো, একটা অবৈধ পন্থায় একটা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গেল এবং হানাভোটের উৎসব হলো বাংলাদেশে। এইরকম নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার যা উদ্যোগ তা তো বিএনপি করেছে। এখন বিএনপি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাইতেই পারে, কিন্তু নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষকে বিএনপির জন্মলগ্ন থেকে যে মেসেজগুলো দিয়েছে সেটি খুবই দুর্ভাগ্যজনক। আমি একটা প্রশ্ন করে আপনার বিরতিতে যাবে, একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি দুদুভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে বললেন যে বিএনপির আগের নির্বাচনগুলোতে মনোনয়ন বাণিজ্য বা মনোনয়ন কেন্দ্রিক তাদের যে দুর্বলতা প্লাস অতীতে নির্বাচনগুলো যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেগুলো নিয়ে আপনি করছেন। এই নির্বাচনের 18 নির্বাচন সম্পর্কে ইলেকশন কমিশনার দুজনের যে রেফারেন্স উনি দিলেন, যে চিফ ইলেকশন কমিশনারই বলছেন, ওইটাতে সরকার বা আপনারা দল হিসেবে বিব্রত হন কিনা? না, আমি যেটা মনে করি যে এগুলো বিএনপি কিছু গোয়েবলসি কায়দায় তারা কিছু মিথ্যা কথা বারবার বলতে এটা কিন্তু এক ধরনের তারা সত্যে পরিণত করতে চায়, এবং সেই জায়গায় যখন এই কথাগুলো বারবার বলে তখন বলে যে বিএনপি যখন সবসময় বলতে থাকে যে রাতের ভোট, তখন কেউ বলতেই পারে যে এবার আর রাতের ভোটটা হবে না। সুতরাং এটি কিন্তু বিএনপির কথার পিঠে কথা। এটি যে একটা সরকার ক্ষমতায় আছে, সাংবিধানিক পন্থায় ক্ষমতায় আছে, এবং বাংলাদেশে এই যে 12 বছর একটি সরকার ক্ষমতায় আছে, এটা বাতাসের উপর ভর করে একটা সরকার ক্ষমতায় থাকে না। ক্ষমতা থাকতে হলে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেই ক্ষমতায় থাকে। আর যেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, গণতান্ত্রিক পন্থায় যারা বিশ্বাস করে, অথবা আমাদের জাতির পিতাকে যারা মানে, অথবা স্বাধীনতার সার্বভৌমত্ব, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুকে যারা এগুলোকে স্বীকার করে, সেই দেশপ্রেমিক মানুষকে সবসময় বলে তারা দলীয় হবে। কিন্তু আমরা মনে করি যে এই বিষয়গুলো কিন্তু জাতীয় ইস্যু এবং এটির ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু সেটি না করে এটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে সবসময় আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হয়। সুতরাং আমরা যেটা মনে করি যে এই যে শক্তি, এই শক্তি কিন্তু বাংলাদেশে যেমন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে, আমাদের পতাকা ছিনিয়ে আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতকে এখনো এই শক্তি লালন করে। আপনি রেসপন্ড করবেন এবং উনি বলছেন যে 12 বছর ধরে সরকার ক্ষমতায় আছে এবং এটা তো বাতাসে ভর করে তো ক্ষমতা নেই, নিশ্চয়ই জনগণের ভিত্তি আছে, কার্যক্রম আছে এবং তাদের সেই রাজনীতি মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে বলেই তো তারা সরকার পরিচালনা করতে পারছে। সোভিয়েত ইউনিয়ন কত বছর ছিল? 70 বছর। সোভিয়েত ইউনিয়নের একটানা 70 বছর। তারপরে আমাদের বড় মুক্তিযোদ্ধা পার্টনার সোভিয়েত ইউনিয়ন, কালজয়ী একটা দেশ, সমাজতন্ত্রের দুর্গ, ফুট করে যেন শেষ হয়ে গেল। মানুষের দাবি থাকলেই, সমর্থন থাকলেই তারা ক্ষমতায় থাকবে এমন ঘটনা নাও হতে পারে। কালে কালে আছে, যেমন উত্তর কোরিয়ায় ও তো ওর বাপ ছিল, উনি আছেন, তো উনি কি জনগণের সমর্থনে আছেন? জিনিসটা আমার কাছে ওইটা মনে হয় না। যে জায়গায় সবাই মিলে দেশটাকে লুটপাটের ক্ষেত্র করার জন্য মনে মনে সবাই একটা জায়গায় একটা কেন্দ্রে এসে দাঁড়ায়, সেই সময় জনগণকে দেখানো ঠিক না। জনগণে দেখলে একটা ফ্রেশ ইলেকশন করতো 5 বছর অন্তর অন্তর, বিতর্কমূলক। যেমন স্বর্ণ সময় হচ্ছে সেই জিয়া রহমানের সময়, খুব স্বল্প সময়, স্বর্ণ সময়।
বাংলাদেশ সকল রাজনৈতিক দল ব্যান করে দিয়েছিল তার আগের সরকার, উনি এটা ওপেন করেছিল। আওয়ামী লীগ যে ব্যান্ড হতে পারে, আওয়ামী লীগ যে নিষিদ্ধ দল হতে পারে এবং আওয়ামী লীগের লোকরাই তা নিষিদ্ধ করতে পারে, এটা কল্পনা করা যায়? শহীদ জিয়া রহমান এটা প্রকাশেন সকল পত্রিকা 4টা বাদে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশে এক সাগর রক্তের স্বাধীনতা, সকল পত্রিকা, এটা কল্পনা করা যায়? হয়েছিল এবং শহীদ জিয়া রহমান এটা ফিরত নিয়েছিলেন। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা একটা দলের পক্ষে নিয়ে যাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রেসিডেন্সিয়াল অফিসের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল, সবগুলো তিনি আস্তে আস্তে মানে মুক্ত করেছিলেন। সেহেতু শহীদ জিয়া রহমান হচ্ছে বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আসছে। বিদেশে এই দেশের শ্রমিক প্রথম পাঠিয়েছিলেন, এই দেশকে স্বয়ংভর বানিয়েছিলেন। সেই জন্য আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে অতীতটা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন যদি আইনে নিষেধাজ্ঞা থেকে তাহলে স্পষ্ট করে আমরা এটা বলতে পারবো না। সেই বিশ্লেষণের জন্যে আপনার খোলা একটি বাংলাদেশের দরকার। যেমন 154 জন একটা নির্বাচনে 14 সালে কে আসলে সেটা বড় কথা না, বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করার লোক পাওয়া যায়নি, তার মানে কেউ নাই, বিএনপি তো না, কেউ নাই। 154 জন একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানে একটা নির্বাচন হলে সেখানেও 10 জন প্রার্থী হয়, আর 154, অর্থাৎ ওটা বয়কটের নির্বাচন ছিল, যেটাকে তারা অহংকারের নির্বাচন মনে করছেন, আমার কাছে যেটা মনে হয়। আর 18 সালের কথা তো আমি বলেছি। তবে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ না, সারা পৃথিবী এখন প্রতিযোগিতার একটা সময়। সেই সময়টা যদি আমরা পরে নির্বাচনটা কিভাবে দেখছেন, মানে আশাবাদ দিয়ে? এটা আমি নিজে আশাবাদী ব্যক্তিগতভাবে। আলোচনার মধ্যে দিয়ে না রাজপথে কোথায় ফয়সালা হবে আমি জানি না, তবে একটি ভালো নির্বাচনের জন্য বর্তমান সরকার এবং সকল বিরোধী দলকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। জি, জনাব আফজাল হোসেন, একটা আশাবাদ দিয়ে কিন্তু দুদু শেষ করলেন। না, আমি যেটা মনে করি যে বাংলাদেশে আমরা তো একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোচ্ছি এবং সাংবিধানিক পন্থায় সেই প্রক্রিয়া নির্বাচনটি হবে এবং সেই নির্বাচনটি বিএনপি আসুক, সেটা আমরা সকলে প্রত্যাশা করি। কিন্তু এই যে বিএনপির যে সময়ের কথা বলা হয়েছে অথবা জিয়াউর রহমানের যে রাজনীতির কথা বলা হয়েছে, আমি তো মনে করি যে জিয়াউর রহমান বাংলাদেশে আসার পর রাজনীতিবিদদের চরিত্র হনন করেছে, দল ভাঙা রাজনীতি করেছে এবং বাংলাদেশে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, হত্যা খুনের রাজনীতি করেছে, মাহফুজ বাবুর মতো মানুষকে গুম করেছে এবং প্রতিষ্ঠান ধ্বংস করে এই দেশে যে ইন্ডেমনিটি অধ্যাদেশ করেছে এবং আইনের শাসন রহিত করে বাংলাদেশে একেবারেই একটা জঙ্গলি শাসনে দেশে কায়েম করেছে। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটেছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের এই যে অগ্রযাত্রা, এটি কিন্তু অনেকেই হয়তো মনে করেছিল যে বাংলাদেশটা হয়তো এখানে মানুষদের মধ্যে মানে ভিন্ন মতের একেবারে অনেক মানুষ তৈরি হয়ে গিয়েছে সমাজে, কিন্তু তা কিন্তু নাই। 2008 সালে নির্বাচন কিন্তু প্রমাণ করেছে যে মুক্তিযুদ্ধের ধারায় এদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, মানুষ কিন্তু সেই জায়গায় ফিরে যেতে চায় এবং সেটি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিকভাবে যে অগ্রযাত্রা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যে এই বড় বড় প্রকল্পগুলো করে যাচ্ছেন, পদ্মা সেতু হচ্ছে, টানেলের যুগে প্রবেশ করেছি, আমরা মহাকাশে যাচ্ছি, অথবা এই যে বাংলাদেশের খাদ্য ঘাটতি, বাংলাদেশে উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ হয়েছে, বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। সুতরাং এই যে পার্শ্ববর্তী দেশের সাথে আঞ্চলিক সমস্যাগুলো দীর্ঘদিনের 68 বছরে পুঞ্জীভূত স্থল চুক্তি হয়েছে, মায়ানমারের সাথে সমুদ্র সীমা হয়েছে, আমাদের পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি হয়েছে। এই যে সামগ্রিকভাবে বাংলাদেশের যে একটা আলোকোজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা এবং এটি কিন্তু আজকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। সুতরাং পায়ের নিচের মাটিটি কিন্তু এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের শক্ত এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশকে আর পিছনে ফিরিয়ে নেওয়া যাবে না। আবার জঙ্গিবাদের এখানে চাষ করাও যাবে না, এখানে মৌলবাদের উত্থানও করা যাবে না। এখানে এই বাংলাদেশ যে ধারায় এগিয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দীর্ঘদিন পরে এসেছে, সেই ধারা থেকে আবার মৌলবাদী ধারায় বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়া যাবে না। এটার বাস্তব। যদি 1 মিনিটে আপনি রেসপন্ড করতে চান। বাংলাদেশ বাংলাদেশি, বাংলাদেশ 71-এর, বাংলাদেশ গণতন্ত্রের জন্য, বাংলাদেশ বাকশাল বা এক দলের জন্য না। বাংলাদেশ অন্ধকার যুগে ছিল না কখনো, এখন সাময়িকভাবে একটা অন্ধকার যুগের মধ্যে আমরা চলে গেছি। সেখান থেকে বের হয়ে আসতে পারে গণতন্ত্রে এবং স্বাধীনতায় বিশ্বাসীদেরকে ক্ষমতায় যেতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।
আজকে শেষ করছি। ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, ধন্যবাদ অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই রাজনৈতিক আলোচনা চলতেই থাকবে এবং আমরা এই লক্ষ্য একটাই, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে সকল দলের জন্য অংশগ্রহণমূলক একটি নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সুন্দর সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে, সেই আশা, এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে সেই আশা নিয়ে এই আলোচনাগুলো ফিরবো আবারও পরের কোনো অনুষ্ঠানে। আজ এখানেই, ভালো থাকুন সবাই, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।